এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর ভূগোলের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার মডেল সেট 2। এর আগে আমি 1 নম্বর সেটটি করিয়েছি। তোমরা যা দেখোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি, মডেল সেট 2। দেখো, একের দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন, দুটি পাতের প্রবল চাপে মাঝখানের ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে উঠে যে পর্বত সৃষ্টি করে তা হলো, সঠিক উত্তরটি হবে অপশন বি, ভঙ্গিল পর্বত। পরের প্রশ্ন দিয়ে দেখ, হিমালয় যে শ্রেণীর পর্বতের উদাহরণ তা হলো, সঠিক উত্তরটি হবে অপশন এ, ভঙ্গিল পর্বত। হিমালয় একটি নবীন ভঙ্গিল পর্বত। পরের প্রশ্ন 3 দাগ, ভারতের একটি আন্তর্জাতিক নদীর নাম লেখো, সঠিক উত্তরটি হবে অপশন সি, ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র, সিন্ধু, গঙ্গা এগুলো আন্তর্জাতিক নদী। আর লুনি নদী যে দেওয়া আছে, লুনি নদীটা হবে কি অন্তর্বাহিনী নদী। পরের প্রশ্ন 4 দাগ, অনিত্যবহ নদী মানচিত্রে যে রঙে দেখানো হয় সেটি হলো, সঠিক উত্তরটি হবে অপশন সি, নীল রঙে দেখানো হয়। পরের প্রশ্ন 5 দাগ, শিলা হলো একটি, সঠিক উত্তরটি হবে অপশন ডি, কোনোটিও নয়। পরের প্রশ্ন 6 দাগ, মার্বেল যে প্রকৃতির শিলা তা হলো, সঠিক উত্তরটি হবে অপশন সি, রূপান্তরিত শিলা। মার্বেল রূপান্তরিত শিলা। পরের প্রশ্ন 7 দাগ, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মাঝে অবস্থিত, সঠিক উত্তরটি হবে অপশন সি, জিব্রাল্টার প্রণালী। পরের প্রশ্ন 8 দাগ, সাহারায় শুকনো নদী খাত ওয়াদি নামে পরিচিত। পরের প্রশ্ন 9 দাগ, ওক গাছ দেখা যায় যে জলবায়ু অঞ্চলে, সঠিক উত্তরটি হবে অপশন বি, ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে। পরের প্রশ্ন 10 দাগ, ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীর উপর অবস্থিত তা হলো জামবেজি জলপ্রপাত। জামবেজি নদীতে ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত। এরপর দেখো 2 এর শূন্যস্থান পূরণ করো। 1 দাগে বলেছে হিমালয় ও কুইনলুন পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত তিব্বত মালভূমি। পরের প্রশ্ন দিয়ে দেখ, মধ্য প্রবাহে নদীর আঁকা বাঁকা গতিপথকে মিয়ান্ডার বলে। এরপর দেখো 3 দাগ, হোয়াইট নীল ও ব্লু নীল পরস্পর মিলিত হয়েছে কোথায়, খার্তুমে। পরের প্রশ্ন 4 দাগ, ঘাড় যাইয়া হলো সাহারা মরুভূমির একটি মরুদ্যান। এটি কি মরুদ্যান। এরপর দেখো 5 দাগ, সিমেন্ট ইস্পাত কারখানায় ড্যাশ ব্যবহার করা হয়, উত্তর লিখবে চুনাপাথর। পরের প্রশ্ন 6 দাগ, চুনাপাথর হলো ড্যাশ শ্রেণীর শিলা, উত্তর লিখবে পাললিক শিলা। পাললিক শিলা হচ্ছে চুনাপাথর। পরের প্রশ্ন 7 দাগ, মিশরের রাজধানী ড্যাশ, উত্তর হবে কায়রো। মিশরের রাজধানী কায়রো। এরপর দেখো 2 দাগ, নিচের বাক্যগুলি শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লিখতে বলেছে। 1 দাগে বলেছে লাভা সঞ্চয়ের ফলে লোয়ের সমভূমি সৃষ্টি হয়েছে, এটি অশুদ্ধ। তার কারণ লোয়ের সমভূমি সৃষ্টি হয়েছে বায়ুর সঞ্চয় কাজের ফলে। পরের প্রশ্ন 2 দাগ, ধারণ অববাহিকা অঞ্চলে সাধারণত নদীর মোহনা অঞ্চলের নিকটে অবস্থিত হয়, এটি অশুদ্ধ। এরপর দেখো 6 দাগ, প্রদত্ত প্রশ্নটির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। গিনি উপকূলে খামসিন বাতাসকে স্থানীয় ভাষায় কি বলে, উত্তর লিখবে হারমাট্টান বলে। কি বলে? হারমাট্টান বা ডক্টর উইন্ড বলা হয়ে থাকে। এরপর দেখো 4 দাগের প্রশ্ন, এরপর দেখো 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। 1 দাগে বলছে মালভূমির 2টি বৈশিষ্ট্য লেখো। আমি প্রত্যেকটা প্রশ্নই তোমাদের টেক্সট বই থেকে দেখিয়ে দেবো, তার কারণ টেক্সট বইয়ের কোনো বিকল্প হয় না, আর প্রত্যেকের কাছে টেক্সট বইটা রয়েছে। দেখো, তোমাদের বইয়ে 40 নম্বর পেজে রয়েছে মালভূমির বৈশিষ্ট্য। দেখো, মালভূমিটির উপরটা সমতল ঢেউ খেলানো থেকে উঁচু নিচু হতে পারে, এটা একটা পয়েন্ট লিখবে। 2 নম্বর লিখে মালভূমি অনেকটা তোমার পড়ার টেবিলের মতো, উপরটা টেবিলের মতোই প্রায় সমতল হলেও ধারগুলো টেবিলের পায়ার মতোই ঢালু এবং খাড়া, এই জন্য মালভূমিকে টেবিল ল্যান্ড বলে। 2টো বৈশিষ্ট্য লিখতে বলেছে, এই 2টো বৈশিষ্ট্য লিখে দেবে। পরের প্রশ্ন 2 দাগ, উপনদী ও শাখা নদী বলতে কি বোঝো? চলো, তোমাদের টেক্সট বইয়ে 50 নম্বর পেজে রয়েছে। দেখো, উপনদী ও শাখা নদী, এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে উপনদী, এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে শাখা নদী। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এরপর দেখো 3 দাগ, পাললিক শিলা কিভাবে সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো। এরপর দেখো 4 দাগে বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো 4টি। 1 দাগে বলেছে পৃথিবীতে অধিকাংশ মানুষ সমভূমিতে বাস করে কেন? তোমাদের বইয়ের 44 নম্বর পেজে রয়েছে।
দেখো এখান থেকে লেগে পৃথিবীর বেশিরভাগ সমভূমি নদ নদীর পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হওয়া সমভূমি অঞ্চলগুলি পৃথিবীর সব থেকে উর্বর অঞ্চল। একাধিক নদী কেন্দ্রিক সভ্যতা এই সমভূমিগুলিতেই গড়ে উঠেছে। বর্তমানে বেশিরভাগ শহর নগর জনপদ সবই সমভূমি অঞ্চলে অবস্থিত। বিস্তীর্ণ উর্বর সমতল ভূমি থাকায় কৃষি শিল্প পরিবহন ব্যবসা বাণিজ্য সবকিছুরই সুবিধা পাওয়া যায়। এই জন্য সমভূমি অঞ্চলগুলিতে পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল। এইটুকু খুব সুন্দর করে লিখে দেবে, তোমাদের বইয়ের 44 নম্বর পেজে রয়েছে। পরের প্রশ্ন 2-এর দাগ, ভারতের প্রধান নদীর গঙ্গার উচ্চ মধ্য নিম্ন প্রবাহ কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত লেখো। দেখো তোমাদের টেক্সট বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো গঙ্গা নদীর উচ্চ প্রবাহ, ভারতের প্রধান নদী গঙ্গার উচ্চ প্রবাহ গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত। পরের পৃষ্ঠায় হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মিঠিপুর পর্যন্ত গঙ্গা নদীর মধ্য প্রবাহ। দেখো তোমাদের বইয়ের 54, 55 এবং 56 নম্বর পেজে রয়েছে। তারপর দেখো মুর্শিদাবাদের মিঠিপুরের পর থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত গঙ্গা নদীর নিম্ন প্রবাহ। এই 3টা লাইন তোমরা পয়েন্ট করে করে লিখে দেবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো জলপ্রপাত কেন সৃষ্টি হয়েছে। তোমাদের বইয়ের 54 নম্বর পেজে দেখো খুব সুন্দর করে দেওয়া আছে জলপ্রপাত কেন সৃষ্টি হয়েছে। দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে, নদীর গতিপথে শক্ত আর নরম পাথর অনুভূমিকভাবে থাকলে নদী নরম পাথরকে বেশি ক্ষয় করে, ফলে শক্ত ও নরম পাথরের মধ্যে ধাপের সৃষ্টি হয় আর নদী শক্ত পাথরের উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে জলপ্রপাত সৃষ্টি করে। পশ্চিমঘাট পর্বতের যোগ জলপ্রপাত অন্যতম। এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। পরের প্রশ্ন 4-এর দাগ, নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের 3টি বৈশিষ্ট্য লেখো। দেখো তোমাদের বইয়ের 109 নম্বর পেজে খুব সুন্দর করে দেওয়া আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। দেখো নিরক্ষীয় চিরসবুজ গাছের অরণ্য এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে, ঠিক আছে। পরের প্রশ্ন 5-এর দাগ, নীল নদের মধ্য অববাহিকার নিম্ন অংশ ও বদ্বীপ অঞ্চলের অবস্থান বর্ণনা করো। 113 নম্বর পেজে খুব সুন্দর করে দেওয়া আছে, চিত্র সহ দেওয়া আছে। দেখো নীল নদ অববাহিকা চিত্রটা খুব সুন্দর করে দেওয়া আছে। দেখো অববাহিকার নিম্ন অংশ আসোয়ান থেকে কায়রো 6টি ধাপে নদীটি নেমে গেছে, তৈরি করেছে 6টি জলপ্রপাত। তারপর মধ্য অববাহিকা মালাকল থেকে খার্তুম অসমতল সাভানা তৃণভূমি দেখা যায়। তারপর অববাহিকার উচ্চ অংশ ভিক্টোরিয়া হ্রদ থেকে সুদানের মালাকাল শহর। তারপর নদীর উৎস অঞ্চল। এই কয়েকটা পয়েন্ট তোমাদের কাছে চাইছি, তোমরা এইটুকু লিখে দেবে। তার সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরের প্রশ্ন দেখো 6-এর দাগ, সময়ের সঙ্গে সঙ্গে সাহারা মরুভূমি কি ধরনের পরিবর্তন ঘটছে তা সংক্ষেপে লেখো। দেখো উত্তর তোমাদের টেক্সট বইয়ের 119 নম্বর পেজে দেওয়া আছে, সময়ের সাথে সাথে সাহারা মরুভূমি। এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখে দেবে, এইটুকু লিখলেই যথেষ্ট। পরের প্রশ্ন 5-এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি প্রশ্ন। 1-এর দাগে বলেছে নীল নদের গতিপথের বিবরণ দাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, নীল নদের গতিপথ তোমাদের পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে। চলো আমি তোমাদের টেক্সট বই থেকে দেখিয়ে দিই। দেখো নীল নদের গতিপথ তোমাদের বইয়ের 106 নম্বর পেজে রয়েছে, এখান থেকে এই পর্যন্ত লিখে দিবে। দেখো 106 নম্বর পেজে রয়েছে। পরের প্রশ্ন 2-এর দাগ, সাহারা জলবায়ুর পরিচয় দাও। দেখো 118 নম্বর পেজে সাহারা জলবায়ুর পরিচয়, এখান থেকে শুরু করবে দিনের বেলা রাতের বেলা গাছপালা যাযাবরের খাদ্য সাহারার সম্পদ, এইটুকু লিখে দিবে। তোমার একটা জলবায়ু চাইছে তো তোমরা এইটুকুই লিখে দিবে, ঠিক আছে, এইটুকু লিখবে তাহলেই হবে। দিনের বেলা রাতের বেলা জলবায়ুটা কেমন ছিল সেটা লিখবে। পরের প্রশ্ন দেখো, চিত্র সহকারে স্তূপ পর্বত ও আগ্নেয় পর্বত সম্পর্কে আলোচনা করো। দেখো তোমাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে 39 নম্বর পেজে স্তূপ পর্বত চিত্রটা আঁকবে এবং আগ্নেয় পর্বত এই চিত্রটা আঁকবে। এখান থেকে শুরু করবে, এই পয়েন্টটা আর এই দুটো পয়েন্ট লিখে দেবে, ঠিক আছে।
পরের প্রশ্ন 4 দাগ, প্লাবনভূমি অশ্বক্ষুর একটি হ্রদ কিভাবে সৃষ্টি হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষাতে আসার খুব সম্ভাবনা রয়েছে। দেখো তোমাদের টেক্সট বইয়ে 57 নম্বর পেজে এবং 55 নম্বর পেজে রয়েছে অশ্বক্ষুর আকৃতির হ্রদ। দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে অশ্বক্ষুর আকৃতির হ্রদ। দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে অশ্বক্ষুর আকৃতির হ্রদ। প্লাবনভূমি রয়েছে 57 নম্বর পেজে, তোমরা এখান থেকে শুরু করবে। এই যে নদীর মধ্যে পলি বালি কাঁকড় জমে নদী অগভীর হয়ে যায়, এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখে দেবে। তাহলে আজ রইলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।